বৃষ্টি বন্যায় রাজধানীতে সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। লাউ, শসা ও কাঁচা মরিচের ঝাঁজ সরবরাহ থাকলেও মাছের বাজার চড়া, ডিমের দামও বাড়তি। বৃষ্টি বাদলের কারণে মনে হয় গাছগুলো নষ্ট হয়ে গেছে, ফল কম হয়েছে। এই জন্য এই কারণে মনে হয় প্রতি কেজিতে মনে হয় 20 টাকা বাড়ছে। মালের চাহিদা আছে বেশি, কিন্তু মাল তো কম বাজারে। চট্টগ্রাম কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে 3 মন্ত্রী। জরুরি সহায়তা জোরদারের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর। পুনর্বাসনের কাজ শুরু শিগগিরই, ত্রাণ বিতরণে অর্থমন্ত্রী। $80,000 থেকে 2 লাখ টাকায় মিলছে দ্রুত পরিচয়পত্র সংশোধনের গ্যারান্টি। ইসি সচিবালয়ের পাশাপাশি দালাল চক্রের ফাঁদ নেই কার্যকর অভিযান। কাগজ দেওয়া দাও করে দিতেছে, কাগজ লোক দেওয়া বাড়িয়েছে 10,000 5,000 ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ 1 লাখও চাইতে আছে। বিপুল ঋণের বোঝা থাকায় জনপ্রত্যাশা পূরণে বহুমুখী চ্যালেঞ্জে সরকার। সফলতা ধরে রাখলে অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস বিশ্লেষকদের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। গেল সপ্তাহে টানা বৃষ্টি ও বন্যায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। প্রতিটি সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, তবে দাম কমেছে টমেটোর। বন্যায় সরবরাহ কম থাকায় সবজির দর বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। বিস্তারিত জানাবেন ফেরদৌস রহমান। গেল সপ্তাহের বৃষ্টি বন্যার ধাক্কা লেগেছে রাজধানীর কাঁচাবাজারের পণ্য সরবরাহে। সরবরাহ কমে যাওয়ায় কাউরান বাজারে সবজির দাম দ্বিগুণ। কেজিতে বেশিরভাগ সবজি বেড়েছে প্রায় 30 থেকে 40 টাকা। বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়, যা গত সপ্তাহে ছিল 30 থেকে 35 টাকা পিস। আর শসা, কাঁচামরিচ ও লেবুর দামে ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় হালিতে 5 টাকা বেড়ে লেবু বিক্রি হচ্ছে 20 টাকায়। এদিকে চিচিঙ্গা কেজিতে 40 টাকা, বেগুন 60 থেকে 65 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজিতে 40 থেকে 45 টাকায়। অন্যান্য সবজিও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। এদিকে বিক্রেতারা বলছেন কাঁচা পেঁপের দাম স্বাভাবিক রয়েছে, আর টমেটোর দাম কমে এসেছে অর্ধেকে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি বৃষ্টির কারণে হয়তো এরকম অবস্থা হতে পারে। মালের শর্ট, মালের দেখতে সুন্দর না, কিন্তু দাম বেশি। আর 2-3 দিন যদি বৃষ্টি যায় মরিচ 150 টাকার উপরে হয়ে যাবে। এখনো বর্তমানে 80 টাকা 90 টাকা মরিচ। টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। সামনের দিনে আরও বাড়তে পারে বলেও জানান বিক্রেতারা। প্রতি কেজিতে মনে হয় 30 টাকা 20 টাকা বেড়েছে। যেমন গত মূল্য বেগুনটা ছিল মনে হয় 40 থেকে 50, এখন হলো 70 থেকে 60। আর ক্রেতারা বলছেন চড়া মূল্যে প্রতিটি সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যেই তরকারিটা ছিল 60 টাকা, এখন 80 টাকা 100 টাকাতে কিনতে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য একটু সমস্যা। এদিকে সরবরাহ থাকলেও মাছের বাজারও বাড়তি। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়, আর চিংড়ি আকার ভেদে কেজিতে বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকায়। অন্যদিকে রুই মাছ কেজিতে 350 টাকা এবং কই মাছ 250 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন নদীর মাছের সরবরাহ কম থাকায় মূল্য বেড়েছে। মাছের আমদানিটা একটু কম, মাছের রেটটা একটু বেশি। বাজার গেছে সপ্তাহের যে দাম আসছিল ওই দামের থেকে অল্প কিছু আপনার গুড়া মাছে, ইলিশ মাছে বাড়ছে, বড় মাছ একরকমই আছে। বন্যার কারণে মনে করেন মাছ অনেক ক্ষতি হয়ে গেলে মাছ ক্ষতি হয়েছে। এখন যা আছে কিছু পুকুরের মাছে আছে, এই জন্য একটু দামটা বেশি আর কি। এদিকে মুরগির দাম স্বাভাবিক থাকলেও প্রতি হালিতে 2 টাকা করে বেড়েছে ডিমের দাম। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।
মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েক দিনে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজির আবাদ। সরবরাহ কমায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এদিকে সরবরাহ সংকট দেখা দিয়েছে মাছের বাজারেও। চাষের মাছের পাশাপাশি কমেছে দেশীয় ছোট মাছের সরবরাহ, তাই ছুটির দিনেও মাছের দাম চড়া। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। গেল কয়েকদিনে টানা বৃষ্টি ও বন্যায় সারা দেশের বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। এতে সাপ্তাহিক ছুটির দিনে বাজারগুলোতে বেড়েছে সব সবজির দাম। একই সাথে সরবরাহ সংকট দেখা দিয়েছে মাছের বাজারেও। টানা ভারী বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামে ফসলি জমি নষ্ট হয়ে সরবরাহ সংকটে বেড়েছে সব সবজির দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলছেন বিক্রেতারা। কোন সবজি মানে সব সবজি দাম বাড়তেছে, একটাই না, সবজির দাম বাড়তে এখন। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে প্রচণ্ড পরিমাণ সরবরাহ খুবই কম, অবস্থা খুবই খারাপ। গেল 2-3 দিনের ব্যবধানে বগুড়ায় বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, টমেটো, উচ্ছে ও কাঁচামরিচের দাম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটে কোনো সবজির দাম দ্বিগুণ। একই কারণে বেড়েছে মাছের দামও। সপ্তাহ ব্যবধানে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। অনেক দূর থেকে মাছ আসতে পারছে না, বৃষ্টির কারণে বুক পুকুর ভরে গেছে, বিল্লালা ভরে গেছে, এই জন্য মাছের দামটা একটু বেশি আগের চাই। নদীনালার পানি ভরে গেছে, তখন পানি কম, মাছ ধরা যাচ্ছে না, ওই জন্যই মাছের দাম একটু বেশি। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও খাদ্যের দাম বৃদ্ধি ও চাষাবাদে খরচ বাড়ায় ময়মনসিংহের বাজারে চড়া সব চাষের মাছের দাম। এছাড়াও বেড়েছে সব সামুদ্রিক মাছের দামও। নিয়মিত বাজার মনিটরিং না করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। খরচ বাড়ছে, সব মিলে সারাদিন দরকার সব দিয়া থাকে না। যেটা 300 গ্রাম 400 গ্রাম ওগুলা হলো সাগরের মাছ, আর পদ্মা হলো আপনার 800-900 গ্রাম, যেগুলো ওগুলো আপনার 2400, 2500, 2600। সপ্তাহ ব্যবধানে ঝিনাইদহের কাঁচা বাজারে প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় বাজারে মৌসুমি সবজির দাম ঊর্ধ্বমুখী। আর ক্রেতাদের অভিযোগ নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা দাম বাড়াচ্ছেন ইচ্ছে মতো। ঝালের দাম বেড়ে গেছে। এর আগে আপনার ঝাল ছিল 180-85 টাকা, আজকে ঝাল এরকম 100-র উপরে দাম। প্রত্যেকটা কাঁচামালে 5 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়েছে। এদিকে সাতক্ষীরায় প্রায় সব সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। নাজমুস সাকিব সামি, এখন। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ফয়সালা হবে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার যেমন 31 দফা নিয়ে অঙ্গীকারবদ্ধ, তেমনি জুলাই সনদ নিয়েও অঙ্গীকারবদ্ধ বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারে আয়োজিত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এলজিআরডি মন্ত্রী আরও বলেছেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বর্তমান সরকার উদারপন্থী গণতন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রয়াত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। এই প্রশ্নটা আসলে আমার কাছে মনে হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাস করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। চট্টগ্রাম কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র, অর্থ ও কৃষি প্রতিমন্ত্রী।
কৃষিমন্ত্রী। পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে অর্থমন্ত্রী জানান, পুনর্বাসনের কাজ শুরু হচ্ছে শিগগিরই। অন্যদিকে চন্দনাইশে দুর্গত কৃষকদের মাঝে বীজ বিতরণ করে বিশেষ প্রণোদনার আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী। আর ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠ পর্যায়ে তৎপরতা জোরদারের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। দুই জেলাতেই লাখ লাখ মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। তলিয়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, দেখা দিয়েছে তীব্র খাদ্য, পানি ও ঔষধের সংকট। কক্সবাজারের বন্যা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে 2 দিনের সফরে চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সফরকালে তিনি চকরিয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। সকালে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলোতে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্দরনগরী পতেঙ্গা, মাইজপাড়া ও খালপাড় এলাকায় ত্রাণ বিতরণের পর তিনি যান চট্টগ্রামের দোহাজারীতে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ঘুরে দেখার পাশাপাশি তাৎক্ষণিক খাদ্য সহায়তার পর ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পুনর্বাসন কার্যক্রম পুরোপূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। এখানে ম্যাক্সিমাম ত্রাণ দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং এর মধ্যে রোগ বালাই যাতে না হয় সেটার জন্য পুরো প্রস্তুতি আছে। এদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। শুক্রবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমাদের একটা হিসাব আছে টোটাল এই এলাকায় কি পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত, কি পরিমাণ বীজতলা ক্ষতিগ্রস্ত, ওই অনুযায়ী আমরা বীজ দেব। মন্ত্রীদের এই সফরের পর ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ সংস্কার, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও চিকিৎসা সেবায় ওষুধ বিতরণ এবং সামগ্রিক পুনর্বাসন কার্যক্রম জোরদার হবে বলে প্রত্যাশা বানভাসী মানুষের। শাহানা জাহান, এখন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীতে সকাল থেকে ঝোড়ো হাওয়া ও মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকল নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছে। সাগর উত্তাল থাকায় সামুদ্রিক মাছ ধরার সকল ট্রলার এবং মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়, নানান দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে বরইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক। এতে চলাচল করতে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন। অতি বৃষ্টির কারণে কৃষকরা মনে করেন বিস্পারা করতে পারতেছে না, ফসলের ধান ফলাইতেছে না, অনেকের জমির তলায় গেছে, নষ্ট হয়ে যাইতেছে। মালামাল লইয়ে যাতায়াত করতে কষ্ট হয়ে যায়, আমাকে বহুত কষ্ট হয়ে যায়, এই পানির কারণে কষ্ট হয়ে যায়। এলাকা সব তলাইনি পানিতে, এই যেমন আমাদের ফেরিঘাট কোনো গাড়ি গুড়ি যাইতে পারে না, এলাকার ঘরবাড়ি সব তলাইনি। পানি তো দেখলাম এই যে যাইতেছি হাতুরিয়া, কি আর মার পরিস্থিতি শিকার যাইতে এই বাড়ি। দর্শক, আমরা বলছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এতে করে পায়রাসহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। যাচ্ছি সুজনের কাছে। সুজন, আমরা বলছিলাম যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জানাবেন যে বরগুনার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে কিনা এবং সেখানকার এখন সবশেষ পরিস্থিতি কি রয়েছে?
তন্ময়, আসলে বরগুনার বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই তিন নদীর পানি কিন্তু সকাল থেকেই কিন্তু 2 থেকে 3 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এই বরগুনার সদরের নলটনা, ফুলজুরি সহ পাথরঘাটা এবং তালতলির বেশ কিছু জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ সড়কগুলো, বেড়িবাঁধগুলো নিয়ে কিন্তু মানুষ, এখানকার যারা মানুষরা রয়েছে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে কিন্তু এই যে বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা অবস্থান করে, যারা বসবাস করে, তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যে পড়তে হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং তার মধ্যে 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙনপ্রবণ এবং 14 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। অর্থাৎ এই সব বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা বসবাস করে তারা কিন্তু তাদের গবাদি পশু থেকে শুরু করে বসতবাড়ি, মাছের ঘের নিয়ে কিন্তু বেশ চিন্তায় থাকে। এর মধ্যে কিন্তু এই বৈরী আবহাওয়া চলছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এরপর থেকেই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে। এর আগেও কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছে, এর আগেও কিন্তু প্রতি বছরই কিন্তু এই বন্যা কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় জলোচ্ছ্বাসের পরেই কিন্তু এই বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, কিন্তু সেই বেড়িবাঁধগুলো কিন্তু 1 বছরও টিকছে না। যার কারণে তারা বারবারই বলছেন যে এই উপকূলীয় অঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কিন্তু তারা দাবি করছেন। এবং আমি রয়েছি এখন বরগুনার যে বাইনসুটকি ফেরিঘাট, এই ফেরিঘাটের কিন্তু গ্যাংওয়ে সড়কটি কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু এই তলিয়ে রয়েছে। এর কারণে কিন্তু এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে বেশ কিছু যানবাহন কিন্তু এখানে নষ্ট হয়ে পড়ে যায় এবং মানুষের চলাচলের জন্য কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এখানে যারা নারীরা রয়েছে তারা কিন্তু এখানে পারাপারের ক্ষেত্রে বেশ দুর্ভোগের শিকার হচ্ছে। এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বরগুনার আমতলি পুরাকাটার যে ফেরিঘাট রয়েছে সেটিও কিন্তু ডুবে গিয়েছে। বিশেষ করে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনা একটি জেলে অধ্যুষিত জেলা এবং তারা কিন্তু মূলত এই বরগুনার প্রায় 1 লাখ মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত। তারা কিন্তু বরগুনায় কিন্তু তারা সমুদ্রে কিন্তু অবস্থান করা যেসব ট্রলারগুলো ছিল তারা কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য বারবারই বলা হয়েছে। এবং ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি তিনি বলছেন যে সমুদ্রে অবস্থান করা সব ধরনের ইলিশ শিকারের যেসব ট্রলার রয়েছে তারা কিন্তু উপকূলে ফিরে এসেছে এবং আশ্রয় নিয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। দেশ পরিচালনায় 5 মাস পূর্ণ করেছে সরকার। 2/3 ভোট পাওয়া এই সরকারের ওপর জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী। দায়িত্বশীলরা বলছেন 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করার কারণে বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় সরকারকে। তবে বিধ্বস্ত এই অর্থনীতিকে দ্রুত পুনর্গঠন ও শক্তিশালী করার নানা আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জিনাত কবিরের প্রতিবেদনে। মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর 5 বছর মেয়াদী একটি সরকারের জন্য 5 মাস সময় খুবই কম। সময়ের হিসেবে দীর্ঘ না হলেও গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি ক্ষণই জনগণের প্রতি দায়িত্ব পালনের পরীক্ষা এবং প্রতিটি পদক্ষেপ জবাবদিহিতার চ্যালেঞ্জ ও জনসেবার প্রতিফলন। আমি সংবিধানের রক্ষণ। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে মনোযোগ দেয় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকারের 5 মাসে বেশি মনোযোগ ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচিতে। সরকারের এসব উদ্যোগকে কার্যকর উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, 5 মাসে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মুখে হাসি ফুটিয়েছে সরকার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সবচেয়ে বড় উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার তার যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়নের যে ডাইমেনশনটা দেখছি, এটা অভূতপূর্ব এক কথায় আমরা বলবো। জনগণের স্বার্থে যে কাজ অগ্রগামী হয় সেই কাজ কখনো পিছিয়ে পড়ে না বা ওটা স্লথ হয় না, সেটা খুব ধীরে সুস্থে চলে না। আমি মনে করি যে সেই কাজগুলো অব্যাহত চলছে এবং এগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে যে অবজেক্টিভ যেটা, সেই লক্ষ্য পূরণে এটা দারুণভাবে সাফল্য লাভ করবে। সরকার নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই অল্প সময়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা থেকে বোঝা যায় সরকার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।
এমনটাই মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন সায়ন্ত। সরকার দায়িত্ব নিয়েছে এরকম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু তাদের পুরো এক্সপেকটেশন হাই। এই দুইটার সমন্বয় করে চলাটা যে কারোর জন্য খুব দুরূহ। সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত খুব বড় বড় উদ্যোগ নিয়েছে এবং তারা তাদের কর্মসূচি, তাদের কার্যক্রম চলমান রেখেছে, ফলে এইটা আশা জাগাচ্ছে। সরকার চালাতে গিয়ে এই 5 মাসে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব সামলাতে হয়েছে সরকারকে। এরপরও জনগণের স্বস্তির কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়নি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো গড়াই সরকারের লক্ষ্য। সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির প্রচণ্ডভাবে দ্রব্য বৃদ্ধি হয়েছে তার মূল্য বৈশ্বিক সংকটের কারণে, তখনই কিন্তু জ্বালানির দাম বাংলাদেশে যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে নতুন সরকারের প্রথম বাজেট প্রণীত হয়েছে, সেখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে যে 60টির বেশি প্রোডাক্ট ডে টু ডে প্রয়োজন হয়, নিত্য নৈমিত্তিক প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য সীমিত রাখার জন্য সেখানে ট্যাক্সের পরিমাণ কমিয়েছেন। জনগণের দীর্ঘদিনের যে জনজীবনে প্রত্যাশিত বিষয়গুলো ছিল, প্রায় প্রত্যেকটাই কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিপালন করে চলেছে। বিনিয়োগ বাড়াতেও সরকারের গুরুত্ব রয়েছে। চীন ও মালয়েশিয়া সফরেও জনগণের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম বিষয়ে শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ণধারদের সঙ্গে আলোচনা করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, আমরা দেখেছি মালয়েশিয়াতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং চীনে গিয়েছেন, এবং প্রতিটা ক্ষেত্রে তিনি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব সেটিকে প্রাধান্য দিয়ে কিন্তু বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল বিভিন্ন পর্যায়ে এঙ্গেজ হয়েছেন। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে উনি নিশ্চিত করেছেন জনগণের যে অভিপ্রায় সেটা যেন প্রস্ফুটিত হয়। আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যেখানে আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, তরুণ প্রজন্ম, তাদের যে স্বপ্ন রয়েছে, তাদের যে লক্ষ্য রয়েছে, তাদের জীবনে যে ভিশন রয়েছে, সেটাকে যেন সরকার তার পলিসির মাধ্যমে ম্যাটেরিয়ালাইজ করাতে পারে। এই সরকারের 5 মাসের কর্মসূচি থেকে বোঝা যায় সামনের দিনগুলোতেও সফলতার সঙ্গে এগিয়ে যাবে এই সরকার। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। জিনাত জান কবির, এখন, ঢাকা। এনআইডি সংশোধনে ইসি কর্মকর্তাদের চেয়েও বেশি ভরসা এখন বিশ্বস্ত দালাল চক্রে। ভুক্তভোগীদের দাবি, মাসের পর মাস এনআইডির ভোগান্তি থেকেই অনেকটা বাধ্য হয়েই দালালের শরণাপন্ন হতে হয় তাদের। এসব চক্রের ফাঁদে পড়ে অনেকেই হাজার হাজার টাকাও খুইয়েছেন। বড় ধরনের সংশোধনীতে চাওয়া হয় 2 লাখ টাকা পর্যন্ত। ভোগান্তির কথা স্বীকার করে ইসি সচিব বলছেন, অনেকেই ভুল তথ্য দেয় সার্বিকভাবে বেগ পেতে হচ্ছে। মোহাম্মদ জসিমের ক্যামেরায় বিস্তারিত জানাবেন মিয়া আমিরুল। জাতীয় পরিচয়পত্র দ্রুততম সময়ে সংশোধন করতে অনেকের কাছে দালাল চক্রের যেন ভরসা। বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তবতা এর চেয়ে ভয়ানক। দেশের বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস ঘুরে সেবা প্রত্যাশীদের শেষ ঠিকানা ইসি সচিবালয়। তবে এখানে এসে অনেককেই পড়তে হচ্ছে প্রতারকের ফাঁদে। এনআইডি সংশোধনে অনলাইন অফলাইনে হরেক রকমের আয়োজন থাকলেও বাস্তবতা অসহনীয় বলছে সেবা প্রত্যাশীরা। প্রমাণপত্র থাকার পরও অপেক্ষা মাস পেরিয়ে বছরে। এই সুযোগটাই নিচ্ছে বেশ কিছু দালাল চক্র। ইসি সচিবালয়ে এনআইডি সংশোধনের নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই কয়েক স্তরের অফারে দেখা মিলে। নির্বাচন ভবন, ইটিআই ভবনের আশপাশের সড়ক ধরে হাঁটতেই সক্রিয় বেশ কিছু দালাল চক্র। দ্রুত সময়ে এনআইডি সংশোধনের লোভে সাড়াও দিচ্ছে কেউ কেউ। টাকা গেছে যাও, কিন্তু আমার কাজ হয়ে যেত, আমার টাকা কিন্তু দুঃখ থাকতো। আমি গেছি 3 বার, কাগজ দেওয়া যাও করে দিতেছে, কাজ হয় না, বুক দেওয়া বাড়াইছে, ঠিক আছে। 10,000 5,000 ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ 1 লাখও চাইতে আছে। কথা হয় বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে। 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস পেয়ে কেউ কেউ খুইয়েছেন 50,000 টাকার বেশি। আরো দ্রুত সময় সংশোধন চাইলে টাকার অঙ্ক আরেকটু বেশি, 1 লাখ টাকার কম নয়। সেক্ষেত্রে আমার যে ট্রান্সফার আছে, ট্রান্সফার থেকে নিচে 50,500 টাকা। আরো কয়েকজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেল, বিশ্বস্ত দালালের খোঁজে তারাও। একজনের দেওয়া ঠিকানা ধরে ইসলামিক ফাউন্ডেশনের সামনে সড়কে গিয়ে দেখা মিলল আরেকটি চক্রের সন্ধান। অভিযোগ, ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তাও জড়িত এই চক্রে। এখানে আগে থেকে কাজ করতো, ফাউন্ডেশন থেকে অনেকে কাজ করতো। আমার ফাউন্ডেশনের ভিতরে যাই আগে পরিচয় নিবেন, চাকরি করে কিনা। কার্ডটা ঠিক করে দেন, আপনি পয়সা করে যা লাগে আমি।
নির্বাচন ভবন কেন্দ্রিক আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তা ধরে এগোতেই খোঁজ মেলে চক্রের আরো সদস্যের। পরিচয় গোপন করে সেবা নেওয়ার আগ্রহ জানাতেই এনআরডি সংক্রান্ত যে কোনো সমস্যা গ্যারান্টি সহকারে সমাধানের আশ্বাস দিলেন। জানা গেল খরচপাতির হিসাবও। সার্টিফিকেট থাকা সাপেক্ষে নাম ও বয়সের সংশোধনী চা হলো ৮০,০০০। ১০ থেকে ১২ বারের প্রত্যাখ্যান কিংবা বড় জটিলতায় সংশোধনের ফি ২ লাখ টাকা। জানালেন নির্বাচন ভবনে আছেন তাদের নিজেদের লোক। ফিঙ্গার হওয়ার আগে ১ টাকা দেওয়া লাগবে, ফিঙ্গার হওয়ার পরে পুরো টাকা দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে যাবো, সাথে নিয়ে কার্ড দিবেন, কার্ড দিব, কার্ড নেবেন, অনলাইনে চেক করবেন, এরপর আপনারা দেখতে যাবেন। সমস্যা। অভিযোগ আছে ইসি সচিবালয় কেন্দ্রিক কয়েকটি কম্পিউটার দোকান থেকে চলে দালালের নেটওয়ার্কিং, যারা মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীদের টার্গেট করেন। নির্বাচন ভবনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা এনআরডি সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদে শেরবাংলা থানাকে দায়িত্ব দেওয়া হলেও নেই কার্যকর উদ্যোগ। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চললেও নেই সুফল। তবে পুলিশ বলছে নিয়মিতই অভিযান চালানো হয়। কাজ করতেছি তো, প্রায় অভিযান চালাই, এখন আবার বসে কতক্ষণ খেয়াল রাখতে পারা যায়। চেষ্টা করি, সবসময় তো চেষ্টা করি, এখন সময় দেখাতে আমাদের আদালতে বসে পড়ে, বরাবর অ্যাকশন নেই। এনআরডি সংশোধনে কিছু কিছু ভোগান্তির কথা স্বীকার করলেন ইসি সচিব। তবে বেশিরভাগ আবেদনকারী ভুল তথ্য উপস্থাপন করায় বেগ পেতে হচ্ছে বলে দাবি তার। সামান্য আকার, ইকার, রস্যিকার, দীর্ঘিকার এগুলো করণিক ত্রুটি, এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যত দ্রুততার সাথে করে দেওয়া সম্ভব করে দেওয়া হয়। আমার যে সক্ষমতা আছে, ম্যান পাওয়ারের যে সক্ষমতা আছে, আমি ডিসপোজাল করতে পারি ১০০টা। আমার যদি ১০০০ অ্যাপ্লিকেশন প্রত্যেক দিন আসে, তাহলে ৯০০টা তো পেন্ডিং থাকবেই। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনীতে কেউ ১৮ থেকে ২০ বছর কমানোর আবেদন করলেও মাঠ পর্যায়ে সত্যতা পায়নি ইসি। চাহিদা সংশোধনী হিসেবে দেখা যাচ্ছে যে উনি 10 বছর বয়সে নিবন্ধন হচ্ছেন, তার মানে তিনি আরেকটা আইডেন্টিটি নিচ্ছেন। এই আইডেন্টিটির পিছনে কি আছে সেটা তো আমি জানি না। তো এটা জিজ্ঞাসা করাটা কি ভোগান্তি? মিয়া আমিরুল, এখন, ঢাকা। ভোলার মেঘনার মধ্যবর্তী মাছের চরের বিদ্যুৎ সংযোগ প্রায় ৪ বছর বিচ্ছিন্ন। সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের মাঠকর্মীদের সহযোগিতায় সঞ্চালন লাইন, ট্রান্সফরমার সহ মূল্যবান সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে চরের ৭ শতাধিক গ্রাহকের সংযোগ মিটার স্থাপনে কয়েক কোটি টাকা খরচ করেও বিদ্যুৎ না পেয়ে চরম হতাশায় পড়েছেন। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতি। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ২০২১ সালের ডিসেম্বরে সদরের তুলাতুলি থেকে ৩টি সাবমেরিন কেবলের মাধ্যমে কাচিয়া ইউনিয়নের মাঝেরচর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙর করার কারণে ৭ মাসের মধ্যেই ৩টি কেবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংযোগ নেয়া ৭২০ গ্রাহকের জীবনযাত্রায় আবারও নেমে আসে অন্ধকার। ১০ থেকে ১৫,০০০ টাকা খরচ করে নেয়া সঞ্চালন লাইন প্রায় ৪ বছর পড়ে আছে বিদ্যুৎবিহীন। শুধু গৃহস্থলী নয়, বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে পুরো চরাঞ্চলের অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিজ ভিত্তিক দোকান, মোবাইল সার্ভিসিং, ফটোকপি, অনলাইন সেবা সবখানি নেমে এসেছে স্থবিরতা। তাই চরাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি স্থানীয়দের। আমার দোকানে প্রায় ৪ লক্ষ টাকার ফ্যান, লাইট, সুইচ, প্রায় ৪ লক্ষ টাকার মাল আমার গোডাউনে পড়ে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজ হয়ে যাইতেছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা বিশাল সমস্যা আছি। আমাদের বিদ্যুৎটা দিয়ে দিলে আমরা অনেক সবল। ঘরে ফ্রিজ আনছি, টিভি আনছি, ফ্যান আনছি, ঘর ওয়ারিং করাইছি, এখন সব নষ্ট হয়ে যাইতেছে। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গম চরের কয়েক হাজার খাম্বায় টানা সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে অসাধু একটি চক্র। নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক খাম্বা। তবে বিচ্ছিন্ন দুই চরে বিদ্যুৎ পূর্ণ সংযোগ দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করার কথা জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ড। আমরা এর আগে সাবমেরিন কেবল লিঙ্ক করছিলাম, সেটা 2 মাস আসলে সাস্টেন করছিল, তারপরে এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ওই এলাকায় আপনার নদীতে ওই জাহাজ নোঙর করে, এতে আমাদের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরও অনেক ফিজিক্যাল স্টাডি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তো তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের আলোকিত করার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে এ সাবমেরিন কেবল টানা হয়েছিল। আর 2 কোটি টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত কেবলটি পুনর্স্থাপন না করায় 4 বছর অকেজো পড়ে আছে।
ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। টানা কয়েকদিন বৃষ্টির পর আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কয়েকটি অঞ্চল। হিল কান্ট্রি এলাকায় প্রাণ গেছে 2 জনের। কার্ভিল ও ইউভালডে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 250-র বেশি স্থানীয়কে। এছাড়া টেক্সাসের 59টি কান্ট্রিতে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। বন্যা কবলিত অঞ্চলটিতে টর্নেডোর আঘাত হানার পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে তীব্র ঝড়, জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় অঞ্চল। ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে 5 লাখের বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকায় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে 80টি পরিবারকে। জলোচ্ছ্বাসের পর তলিয়ে গেছে বেশ কিছু বাড়িঘর, জলমগ্ন রাস্তাঘাটও। এদিকে টাইফুন বাভির আঘাত সামলে উঠতে না উঠতেই ভূমিধসের কবলে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উজিয়াং নদীর তীরবর্তী এলাকার বেশ কয়েকটি আবাসিক ভবন ধসে নিখোঁজ বহু মানুষ। চলছে উদ্ধার অভিযান। টি দাবানলে পড়ছে কানাডা। নিয়ন্ত্রণের বাইরে শতাধিক। এর মধ্যে পুড়ে ছাই 59 লাখ একর এলাকা। বাতাসে দূষণ এতটাই তীব্র আর বিস্তৃত যে সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেও। ধোঁয়ায় আচ্ছন্ন 2 দেশের প্রধান শহরগুলো। দৃষ্টিসীমা এতটাই নেমে গেছে যে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আয়োজনে যে স্টেডিয়ামে খানিক দূর থেকেও দেখা যাচ্ছে না সেটি। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে সারা বিশ্বে, তখন ধোঁয়ায় ঢেকে গেছে আর্জেন্টিনা স্পেন ম্যাচের ভেন্যু। কানাডার দাবানলের ধোঁয়া এতটাই গ্রাস করেছে যুক্তরাষ্ট্রকে যে দৃষ্টিসীমা নেমে গেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। রোববার 80,000 ফুটবল প্রেমীর জমায়েত হওয়ার কথা এখানে। 800-র বেশি দাবানলে পুড়ছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে অন্তত 111টি। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে 59 লাখ একর এলাকা। আগুনের তীব্রতা সবচেয়ে বেশি মানিটোবা, সাসকাচুয়ান ও অন্টারিও প্রদেশে। অন্টারিওর উত্তরে আগুনের কারণে পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে হয়েছে আদিবাসী ফার্স্ট নেশন গোষ্ঠীর অধিবাসীদের। ঘুম ভেঙেই ধূসর ধোঁয়ার ভেতরে নিজেদের দেখতে পান টরন্টোর বাসিন্দারা। Can't see any of the city anymore. You can almost taste the smoke today. I think yesterday it was much milder. So collectively as a civilization, I think we have to do more, show more in terms of protecting the environment. So this is going to happen, but it's happening too often. Every summer, it seems there's a time in July and August where we're being impacted. Thousands of Canadians' lives have been upended, or being upended by the wildfires across this country, flooding in Manitoba again. And on behalf of all Canadians, everyone in this room, all Canadians across this country, I want to thank the courageous firefighters, the first responders, the Indigenous and local leaders who are working tirelessly to keep our people. কানাডার দাবানলে সৃষ্ট ধোঁয়া ডেট্রয়েট, টরন্টো থেকে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ ইংল্যান্ড পর্যন্ত। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রতিবেশী দেশটির 19টি অঙ্গরাজ্য। বাতাসে দূষণ এতটাই তীব্র আর বিস্তৃত যে সতর্কতা জারি করা হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে। ইলিনয়ের শিকাগো, মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস, পেনসিলভানিয়ার পিটসবার্গ আর ওহাইওর টোলেডোতে বায়ুমান সবচেয়ে করুণ। I mean, you can barely see, man. Like, even right now, my eyes is like, I have contacts in, my eyes is literally getting misty and it's drying out my contacts. The air quality is really thick, which is why, like, I got the mask on today. Just because at the end of the day, it's almost like smoking cigarettes all day without even having to go get Newports, man. It's insane, bro. It's wild because when you look outside, you think it's fog and it's completely covered the city, and it's smoke because when you walk outside, it burns, it stings a little bit, and we both have respiratory issues, so with COPD and asthma, it's really hard to breathe. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কে মাস্ক পরেও ধোঁয়ার বিষাক্ততা থেকে বাঁচতে পারছে না নগরবাসী। ঘন ধোঁয়ায় শহর জুড়ে দৃষ্টিসীমার বাইরে এম্পায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অব লিবার্টির মতো উঁচু দর্শনীয় স্থাপনাগুলো। পরিস্থিতির ভয়াবহতায় শহরের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ মেয়রের।
As New Yorkers can see, and in some neighborhoods, as New Yorkers can smell, smoke from the Canadian wildfires is over our city. What the experts say is that today is expected to be the worst day of this event. উত্তর পশ্চিমমুখী বাতাসের কারণে চলতি সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে বলে আভাস আবহাওয়া বিভাগের। সোমবার নাগাদ বাতাসের গতিপথ পাল্টালে ধোঁয়া গ্রাস করতে পারে কিউবেককে। নুজহাত কামাল, এখন বিশ্ব। আর এর মধ্যে দিয়ে শেষ করছে এখন দুপুর। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।